আমরা তারানাথের কাছে অনেক গল্প শুনেছি, কিন্তু সেদিন যে গল্পটা শুনেছিলাম সেটা তারানাথের জীবনের ছোটবেলায় ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা ঘটনা। ঘটনাটা কতটা সত্যি বা কতটা মিথ্যে তা হয়তো আমরা কেউ যাচাই করিনি বটে, কিন্তু তারানাথের চোখে মুখে বা তার দৃষ্টিভঙ্গিতে ছিল সত্যতার স্পষ্ট ছাপ। দিনটা ছিল রবিবার। সকাল থেকে আকাশটা এমন থম মেরে আছে যেন মনে হচ্ছে বিরাট এক রক পাখি তার বিশাল কালো ডানা মেলে ঢেকে রেখেছে গোটা আকাশটা। বুঝতে পারছিলাম হয়তো খুব তাড়াতাড়ি প্রবল বর্ষা নামবে। স্বভাবতই আমি আর কিশোরী অনেক আগেই বেরিয়ে পড়েছিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আমরা যখন তারানাথের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম তখনই হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি, সেই সঙ্গে ঝড়। সেই প্রবল ঝড় বৃষ্টিতে ইলেকট্রিক অনেক আগেই চলে গেছে, তাই ল্যাম্পপোস্টের বিজলি বাতিগুলো সন্ধ্যের পর আর জ্বলেনি। আশেপাশে দু একটা চায়ের দোকানে হ্যাচাক বাতি জ্বলছিল বটে, কিন্তু তার আলোতে আঁধার ঘোচে না। দরজা ঠোকার প্রয়োজন পড়ল না, মৃদু চাপ দিতেই খুলে গেল। আমরা দুজনে সোজা চলে গেলাম তারানাথের বৈঠকখানায়। দেখি তারানাথ তার চির পরিচিত তক্তপোষের উপরে বসে তামাক সাজার উপক্রম করছে। আমাদের দেখেই বলল, আগের বার ভুল হলেও এবার কিন্তু সময়ের মাপকাঠিতে ভুল হয়নি। নাও এসে বসো দেখি সামনে। আমরা দুজনে চাটাই পেতে বসতে বসতে সপ্রশ্ন দৃষ্টিতে তারানাথের দিকে তাকালাম। কিশোরী বলল, আগের বার ভুল হয়েছিল মানে? কিসের কথা বলছেন আপনি ঠাকুরমশাই? সেই যেবার তোমাদের ব্রহ্ম পিশাচের গল্পটা শুনিয়েছিলাম, সেবার তো সময়ের মাপকাঠিতে একটু ভুল হয়ে গেছিল, তাই তোমরা ভিজে গেছিলে। আজ তাই সঠিক ক্ষণে পড়ে যাওয়াতে বৃষ্টিটা কিছুক্ষণ পিছিয়ে দিলাম ইচ্ছা করে। হ্যাঁ, বলেন কি ঠাকুরমশাই? এইটা করে দুটো জিনিস হলো, কি জানো? এক, তোমরা ভিজলে না, আর দুই, তোমাদের অবিশ্বাসের ভিত একটু হলেও নড়ল। আমি বললাম, ঠাকুরমশাই, এই প্রবল বাদলায় আকাশের অবস্থা দেখে আমরা দুজনে কারুরই তেলে ভাজা বা পাসিং শো আনার কথা কিন্তু মাথাতেই ছিল না। সে আমি জানতাম, তাই জন্য আজ তামাক সাজতে বসলাম। হে, কিন্তু ঠাকুরমশাই, এই যে আগেই এক প্যাকেট কিনে রেখেছিলাম। সত্যি তোমরা পারো বটে। তারানাথ বলল, তোমরা তো একটু পরে গল্পের জন্য বায়না করবে, তাই একটা কথা বলি শোনো। শুধু সাধনা করলেই যে সিদ্ধি লাভ হয় তন্ত্রে এমন কোনো কথা কিন্তু নেই। একজন প্রকৃত সাধক হওয়ার জন্য আগে একজন ভালো মানুষ হতে হয়। শক্তির আধার হতে গেলে শক্তিকে নিজের আয়ত্তাধীন করে রাখতে হলে পবিত্রতা অত্যন্ত জরুরি। তা না হলে মন্ত্রের বিপরীতমুখী ক্ষমতায় সাধক নিজেই শেষ হয়ে যাবে। তন্ত্রের দৃষ্টিতে শরীর প্রধান নিমিত্ত। শরীর ছাড়া চেতনার উচ্চস্তরে পৌঁছানো যায় না। আমি তারানাথকে প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এই যে তন্ত্রমন্ত্র, এসবের মাধ্যমে কি সবই সম্ভব? তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, তন্ত্রের মাধ্যমে সব কিছু সম্ভব। এমন কিছু নেই যা তন্ত্রে সম্ভব নয়। কাল চক্রকে পর্যন্ত থামিয়ে দেওয়া যায় এই মন্ত্রতন্ত্রের মাধ্যমে। যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা আহ্নিক করে নিয়মিত এবং দৈব প্রাণায়াম সঠিক নিয়মে পালন করে, তার নিজের ইচ্ছা মৃত্যু এসে যাবে। তার ইচ্ছার বিরুদ্ধে স্বয়ং মহাকালও তাকে নিয়ে যেতে পারবে না। এমনই ক্ষমতা তন্ত্রের। তারানাথ আধ্যাত্মিক বিষয়ে একটু বেশি নিমজ্জিত হচ্ছে দেখে আমি বললাম, ঠাকুরমশাই, এমন দিনে ভূত পিশাচের গপ্প না হলে কি জমে? তারানাথ বলল, বুঝেছি, আর বলতে হবে না। ঠিক আছে, আমার ছোটবেলার একটা ঘটনা বলছি শোনো। এতে ভূত পিশাচ দুটোই পাবে। আমি আর কিশোরী লাফিয়ে উঠলাম প্রায়, কারণ তারানাথের ছোটবেলার গল্প মানে একেবারে জমজমাট কিছু।
তারানাথ বলল, একজন প্রকৃত সাধক হওয়ার জন্য আগে একজন ভালো মানুষ হতে হয়। কথাটা কেন বললাম সেটা এই ঘটনার মধ্যেই বুঝতে পারবে। শোনো, চণ্ড ডাকিনী কি জানো? আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। আমি বললাম, আগে ঠাকুরমশাই, ডাকিনী শুনেছি, হাঁকিনি শুনেছি, কিন্তু চণ্ড ডাকিনীটা কি? তারানাথ মৃদু হাসলো, তারপর বলল, বলছি, কিন্তু তার আগে একটু চা করতে বলি, কেমন? তারানাথ বাড়ির ভেতরে চলে গেল চায়ের কথা বলে আসার জন্য। বাইরে হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো। আমি আর কিশোরী উঠে গিয়ে জানলার ধারে এসে দাঁড়ালাম। ঠান্ডা শিরশিরে হাওয়া ঢুকছে জানলা দিয়ে। কিশোরী ও আমি দুটো কাঁচি সিগারেট ধরালাম। দুজনেই বুঝতে পারছি আজকের গল্প এক অন্য মাত্রা পাবে। তারানাথের বাড়ির ভেতর থেকে ফিরে আসতে প্রায় মিনিট 5 মতো সময় লাগলো। আমরা পুনরায় আবার যথাস্থানে গিয়ে বসলাম। তারানাথের পেছন পেছন চা আর জবজবে করে মুড়ি মেখে নিয়ে প্রবেশ করলো তারানাথের মেয়ে চারি। আমি বললাম, কেমন আছিস চারিমা? ভালো। আপনারা ভালো আছেন তো কাকাবাবু? আমরা মাথা নাড়ালাম। চারি চা আর মুড়ি নামিয়ে রেখে বাড়ির ভেতরে চলে গেল। আমি একটা সিগারেট তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম, নিন ঠাকুরমশাই, ধরা। তারানাথ সিগারেট ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে বলল, চণ্ড ডাকিনী কি জানতে হলে আগে ডাকিনী বিদ্যা সম্পর্কে জানতে হবে। এই ঘটনাটা আমার সঙ্গে যখন ঘটে তখন আমার বয়স 7-8 হবে। স্বয়ং যমের মুখ থেকে ফিরে এসেছিলাম সেবার। তোমরা তো জানো, আমার ঠাকুর দাদা নিজের জীবন দিয়ে আমাকে একবার বাঁচিয়েছিলেন। হ্যাঁ, ওই জড়াসুরের পুজো করে ছাগল ফাগল বলি দিয়ে কিভাবে যেন একটা... কিশোরীকে থামিয়ে দিয়ে তারানাথ একটু রেগেই বলল, থাক থাক, আর না বললেও হবে। তোমাদের কাছে এগুলো তো নিছক গল্প, আর গল্প কেই বা অত মনে রাখে। তো আমার কাছে এগুলো গল্প নয় হে। আমি কিশোরীর গা টিপলাম। সত্যি যে তারানাথের অভিজ্ঞতাগুলো কোনো গল্প নয় তা আমরা ভালো মতোই বিশ্বাস করি। সেগুলো ভালো মন্দ মিশিয়ে এক একটা স্মৃতি, এক একটা অনুভূতি হিসেবে রয়ে গেছে তারানাথের জীবনে। আমি তারানাথকে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই বলুন, কি চণ্ড ডাকিনীর কথা বলছিলেন? হ্যাঁ, যা বলছিলাম, তোমরা তো জানো আমার ঠাকুর দাদা নিজের জীবন দিয়ে আমাকে একবার বাঁচিয়েছিলেন ওই জড়াসুরের পুজো করে। কিন্তু না, আমার ঠাকুর দাদা আমাকে আরো একবার বাঁচিয়েছিলেন। এই ঘটনা জড়াসুরের পুজোর মাস 4 আগের। তোমাদের তো আগেই বলেছি যে আমার ঠাকুর দাদার হাতের লেখা পুঁথির পাতায় কত রকমের মন্ত্রতন্ত্র, সমস্ত ডাকিনী বিদ্যা, মহাবিদ্যা, কাল আবদ্ধীকরণ বিদ্যা, মাদারে জালাল, প্রেত বশীকরণ, জড়াসুরের পুজোর নিয়ম, এসব কত নানা বিষয় সম্পর্কে লেখা ছিল, তার কোনো ধারণা নেই। আমার জীবনের তন্ত্র সাধনা করার পিছনে আমার ঠাকুর দাদা একটা বড় কারণ। কোনো কিছু পাওয়ার ইচ্ছায় বা নিজেকে সর্বশক্তিমান প্রমাণ করার ইচ্ছায় কিন্তু আমি তন্ত্র জগতে আসিনি। শুধু জানার ইচ্ছায়, কৌতূহলের ইচ্ছায়, প্রকৃত সাধক হওয়ার ইচ্ছায় আমি তন্ত্র জগতে এসেছি। এ কথা অকপটে স্বীকার করি। যাই হোক, গল্পটা শুরু করি। মন দিয়ে শোনো। 10 মহাবিদ্যার উল্লিখিত মহাডামরীদের মধ্যে চণ্ড ডাকিনী হল মাতঙ্গীর একটি বাহক। এদের সরাসরি ডামরী না বলে ভালোভাবে বুঝতে গেলে পিশাচ বললে ভালো হয়। এদের মতো নিষ্ঠুর ক্রূরতা অন্য কোনো অপশক্তির মধ্যে হয় না। এরা এতটা ক্ষমতাশালী যে ইচ্ছা করলে একটা গোটা মানুষকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে। গুহাতে গহ্য তন্ত্র অনুসারে মাতঙ্গী উপাসনা করে চণ্ড ডাকিনীকে জাগ্রত করতে হয়। সাধারণত এই চণ্ড ডাকিনীকে কোনো ধ্বংসাত্মক শক্তি হিসেবে বা শত্রু দমনের কাজে ব্যবহার করতেন নিম্নতন্ত্র সিদ্ধ তান্ত্রিকরা পয়সার বিনিময়ে। এই চণ্ড ডাকিনী
কখনোই কাউকে ভালো করতে পারুক বা না পারুক, কিন্তু 100 ভাগ ক্ষতি করবে এটা নিশ্চিত। এই শক্তিকে জাগ্রত করতে সহজে কোনো তান্ত্রিকরা চাইতো না, কারণ সাধকের পক্ষে সেই ভয়ানক শক্তিকে নিয়ন্ত্রণ করা সব সময় সম্ভব হতো না। তবে কোনো ক্রমে যদি সাধক একবার এই কাজে সিদ্ধি লাভ করতে পারত, তাহলে আর দেখতে হতো না, গোটা মানব সমাজ তার হাতের মুঠোয়। তবে এই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য সাধকের এমন একজন সহায়ক প্রয়োজন যে দৈবগুণ সম্পন্ন। ঘটনাটা শুরু হচ্ছে এখান থেকেই। আমাদের গ্রামে নীলকণ্ঠ নাগ বলে একজন লোক ছিল। সে পেশায় ছিল একজন জাদুকর। ওই গ্রামে গ্রামে গিয়ে খেলা দেখাতো। মন্ত্রের দ্বারা বিভিন্ন রং বেরঙের আংটি, তারপর সুন্দর সুন্দর মণিহারি খাবার দাবার, এসব নিমেষের মধ্যে এনে দিত কোত্থেকে। ছোট ছোট বাচ্চারা তার এই খেলা খুব পছন্দ করত। তাদের মধ্যে আমিও ছিলাম একজন। তখন বুঝিনি ঠিকই, কিন্তু পরে বুঝি এগুলো অতি সামান্য বিদ্যা, নিম্নতন্ত্র। তবে নীলকণ্ঠ নাগের সব খেলাগুলির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল নররাক্ষসের খেলা। এইটুকু বলে চুপ করলো তারানাথ। আমি জিজ্ঞেস করলাম, নররাক্ষসের খেলা মানে এ আবার কি? তারানাথ বলল, নররাক্ষসের খেলা আগেকার সময় খুব প্রচলিত ছিল। বিশেষ করে যারা তন্ত্র চর্চা করত, তারা কামরূপ কামাখ্যা থেকে এই বিদ্যা শিখে আসত। ভীষণ ভয়ঙ্কর একটি বিদ্যা। এই বিদ্যা যে দেখায়, প্রাণ পর্যন্ত যেতে পারে। এই বিদ্যার মাধ্যমে নিজের দেহকে রাক্ষস সত্তায় রূপান্তর করা যায়। কিছুক্ষণের জন্য সাধকের গায়ে আসুরিক শক্তি চলে আসে। যাই হোক, সে বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজোর ঠিক আগের দিন বাঙালিদের প্রথা অনুযায়ী পালন করা হয় ভূত চতুর্দশী। সেই দিন সন্ধ্যাবেলায় আরতির পর চণ্ডী মণ্ডপের চাতালের সামনের মাঠে একটা ভয়ঙ্কর খেলা দেখিয়েছিল ওই নীলকণ্ঠ নাগ, এবং এখানে কোনো বাচ্চাদের অনুমতি ছিল না। এই নীলকণ্ঠ নাগ মাঝে মাঝে দেখতাম যে আমার ঠাকুর দাদার কাছে আসতো ছোট ছোট বিদ্যা শেখার জন্য। সাপ বা বিছে কামড়ানো, আগুনে পোড়া মানুষের জ্বালা কমানো, এই সব আর কি। এই নীলকণ্ঠ নাগ আমার ঠাকুরদাকে যথেষ্ট মান্যিগণ্যি করত, কিন্তু ওর একটা দোষ ছিল। এই সমস্ত নিম্নতন্ত্রের ক্রিয়ায় ওর ভয়ঙ্কর রকমের আগ্রহ ছিল। আমার ঠাকুরদাদা সাধারণত এই সমস্ত কাপালিক বা তান্ত্রিকদের মোটেও সহ্য করতে পারতেন না, কিন্তু নীলকণ্ঠ নাগের বাবা আমাদের বাড়িতে বহুকাল কাজ করেছিল, তাই ছোটবেলা থেকেই নীলকণ্ঠ আমাদের বাড়িতেই মানুষ। তাই ঠাকুরদাদা ওর প্রতি একটু হলেও দুর্বল ছিলেন। ঠাকুরদাদা ওকে এই সমস্ত শিখিয়েছিল, আমি তা চাক্ষুষও দেখেছি। কাউকে সাপে কামড়ালে ঠাকুরদাদার মন্ত্র বলে কাঁসার থালা পিঠে বসিয়ে দিয়ে টোকা দিয়ে ছেড়ে দিলে বিষ ওখান থেকে এক চুলো এদিক ওদিক সরবে না, আর থালাও পিঠ থেকে সরবে না যতক্ষণ না বিষ নিষ্ক্রিয় হচ্ছে। কেউ আগুনে পুড়ে গেলে মন্ত্রের দ্বারা নিমেষেই তার জ্বালা কমিয়ে দিতেন। নীলকণ্ঠর এই সমস্ত বিদ্যার উপরে আগ্রহ নিয়ে আমার ঠাকুরদাদা বেশ চিন্তিত ছিলেন, কারণ এই বিদ্যার মোহ মানুষকে অন্ধ করে দেয়। একদিন কাউকে কিছু না বলে নীলকণ্ঠ নাগ যেন কোথাও কর্পূরের মতো উধাও হয়ে গেল। তাকে দীর্ঘ 20 বছর আর কেউ দেখেনি। তারপর হঠাৎ করে একদিন সকালে এসে হাজির হলো আমাদের বাড়িতে। সেদিন ছিল ভূত চতুর্দশী। আমি তখন ঘরে শুয়েছিলাম। বাইরে ঠাকুরদাদা আর নীলকণ্ঠ নাগের কথোপকথন যতটুকু যা কানে আসলো তার মর্মার্থ হলো এই: ঠাকুরদাদা বারান্দায় বসে একটা পুঁথি নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল। নীলকণ্ঠ নাগ সামনে এসে বলল, ঠাকুরদা, আমায় চিনতে পারছো? আরে নীলকণ্ঠ না, এতদিন পর ঠাকুরদার কথা মনে পড়লো।
সেই যে ছোটবেলায় চলে গেলি, তারপর তো আর এলি না। হ্যাঁ, ছিলি কোথায় এতদিন? নীলকণ্ঠ একটু কাঁচু মাচু মুখ করে বলল, ঠাকুরদা, তোমার দেয়া বিদ্যে শিখে আমি কামরূপ কামাখ্যায় গেছিলাম। সেখানে গুরু ধরে এমন এক বিদ্যে শিখেছি, দেখলে একেবারে তাক লেগে যাবে। পারলে আজ সন্ধেবেলায় চণ্ডী মণ্ডপে এসো, এমন খেলা দেখাবো, তখন বুঝবে যে নীলু কি হয়ে এসেছে। ঠাকুরদাদের কথোপকথনের মাঝেই আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। নীলকণ্ঠ হঠাৎ করে আমার দিকে তাকালো। সে দৃষ্টি অপলক, সোজা একটানা তাকিয়ে আছে আমার দিকে। আমি বুঝতে পারলাম না যে নীলকণ্ঠ কেন আমার দিকে তাকিয়ে আছে। সে চোখে যেন বিশ্বগ্রাসী ক্ষুধা আর নিকষ কালো অন্ধকার। ঠাকুরদা বিষয়টা দেখে বললেন, আরে ও হচ্ছে তারানাথ, আমার নাতি। আমরা বিলে বলে ডাকি, তুইও ডাকতে পারিস। এবার নীলকণ্ঠ আমার দিক থেকে চোখ না সরিয়েই জিজ্ঞাসা করলো একটা অদ্ভুত প্রশ্ন। আচ্ছা ঠাকুরদা, ওর জন্ম কি রোহিণী নক্ষত্রে? আবার ঠাকুরদা বলল, হ্যাঁ, কেন বল দেখি? নীলকণ্ঠ আবারও বলল, ওর জন্মের সময় কি নীল উল্কা দেখা গেছিল? এই কথার ঠাকুরদা কোনো উত্তর দিল না। আমার মনের মধ্যে কেন জানি না একটু ভয় এসে বাসা বাঁধল। তোমরা তো জানো যে আমি দৈব লক্ষণ নিয়ে জন্মেছি। প্রথম থেকেই বুঝতে পারি কোনটা শুভ আর কোনটা অশুভ। তাই আবছা বুঝতে পারছিলাম অশুভ কিছু একটা ঘটবে। অশুভ দুনিয়ার কেউ এসেছে আমাদের গ্রামে। ঠাকুরদা অবাক হয়ে তাকিয়ে আছে দেখে নীলকণ্ঠ কথা ঘুরিয়ে বলল, আজ আমি চলি ঠাকুরদা। খেলা দেখানোর পর আপনার সঙ্গে এসে কথা বলবো, একটা জরুরি দরকার আছে। ঠাকুরদা অবাক হয়ে বললেন, তুই বকলম আবার কি এমন বিদ্যা শিখলি? ঠিক আছে, বলছিস যখন, তাহলে আজ সন্ধ্যেবেলায় চণ্ডী মণ্ডপে যাবো, তারপর তোর সঙ্গে কথা হবে। নীলকণ্ঠ নাগ একটা পেন নাম ঠুকে চলে গেল। তোমরা তো জানোই যে ছোটবেলা থেকেই এই সব বিষয়ে আমার বরাবরই ভীষণ কৌতূহল। মনে মনে ঠিক করলাম যে ঠাকুরদার সঙ্গে আমিও যাব। পুরাণ মতে ভূত চতুর্দশীর রাতে শিব ভক্ত বলি মরতে আসেন পুজো নিতে, সঙ্গে আসেন তার অনুচর ভূতেরা। চতুর্দশী তিথির ভরা অমাবস্যায় চারদিক ঘুটঘুটে অন্ধকার। সেই ঘন অন্ধকারে যাতে বলি রাজার অনুচরেরা বাড়িতে ঢুকে না পড়েন, সেই জন্য এদিন দুপুরে 14 রকমের শাক খেতে হয় এবং সন্ধ্যায় জ্বালাতে হয় 14টি প্রদীপ বা মোমবাতি। মনে করা হয় ঘোর অমাবস্যার রাতে বিদেহী আত্মারা নেমে আসেন মর্তলোকে। সারাদিন মা কাকিমারা মাঠ থেকে 14 রকমের শাক তুলে আনলো। আমাদের তো 51বর্তী পরিবার ছিল, তোমরা জানোই। আমরা ভাই বোনেরা মিলে মাটি দিয়ে কত রকম প্রদীপ যে বানাতাম। তারপর সন্ধেবেলায় কাঠের পিঁড়িতে সেই প্রদীপ পর পর বসিয়ে, কেউ আবার কলার ভেলায় বসিয়ে জলে ছেড়ে দিতাম পুকুরের এপার থেকে ওপার পর্যন্ত। সেই প্রদীপের আলো অন্ধকারের বুক চিরে মোহময়ী এক পরিবেশ সৃষ্টি করত। সেসব দিন এক সময় ছিল, বুঝলে। সেই মতো সন্ধেবেলায় ঠাকুরদা ধুতি পাঞ্জাবি পরে বের হতে যাবেন। সেই সময় আমিও বায়না জুড়ে দিলাম যে ঠাকুরদার সঙ্গে চণ্ডী মণ্ডপে যাব। ঠাকুরদা তো কিছুতেই রাজি হলো না। শেষে আমি যখন নাছোড়বান্দা, তখন ঠাকুরদা রাজি হলো। সন্ধ্যের দিকে ঠাকুরদার সঙ্গে বেরিয়ে পড়লাম চণ্ডীতলার উদ্দেশ্যে। চারদিক থেকে প্রদীপের আলোর আভা উঠছে, সেই আলোতেই এগিয়ে চললাম। চণ্ডীতলা যখন পৌঁছলাম, দেখলাম সেখানে বেশ কিছু লোকের ভিড়। তো আমিও ঠাকুরদাও দাঁড়ালাম সামনে গিয়ে। দেখলাম নীলকণ্ঠ নাগের সে এক অন্য রূপ। নীলকণ্ঠ ছিল রোগা পাটকাঠির মতো আর তাল গাছের মতো লম্বা। দেখলাম
একটা কালো পোশাক পরে মাটিতে বসে আছে ধ্যান করার ভঙ্গিতে, আর তার সামনে রাখা আছে একটা কোমণ্ডল, আর বুক থেকে 2 হাতে পেঁচানো বড় কাছি দড়ি দুদিকে ফেলা আছে। দড়ি কেন বাঁধা বুঝতে পারলাম না কিছুতেই। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যেই নীলকণ্ঠ তার খেলা শুরু করলো। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো, তারপর কোমর থেকে একটা ছুরি বের করে বুড়ো আঙুলের ডগা কেটে বেশ কয়েক ফোঁটা রক্ত মাটিতে ফেলল। এইবার নীলকণ্ঠ শুরু করলো তার নররাক্ষসের খেলা। তার লম্বা লম্বা চুল সামনে এদিক ওদিক দোলাচ্ছে, আর মুখ দিয়ে বিশ্রী একটা আওয়াজ করে আয় আয় করে কি যেন একটা মন্ত্র বলছে। সে মন্ত্র এমনই যা বোঝার উপায় নেই যে সে কি বলছে। তবে এইটুকু বুঝলাম যে এই মন্ত্র কোনো ভালোর মন্ত্র নয়। এই মন্ত্র অন্ধকারের কালো জগতের দুনিয়ার। চণ্ডী মণ্ডপ থেকে একই সঙ্গে বেজে চলেছে ঢাকের বাদ্যি। ঠিক ছৌ নাচ যেমন নাচে তেমনই ভঙ্গিতে সে হঠাৎ ঘুরে ঘুরে নাচা শুরু করলো। তার বুক থেকে হাত পর্যন্ত 2 হাতে যে দড়ি পেঁচানো ছিল সে দড়ি কিন্তু তখনও খোলা আছে। প্রচন্ড হুঙ্কার দিয়ে সে নাচতে শুরু করলো, আর মুখ থেকে বিকট বিকট আওয়াজ বের করতে শুরু করলো। আমি সহ ঠাকুরদা এবং সেখানে উপস্থিত সকলেই ধীরে ধীরে একটা জিনিস বুঝতে পারলো যে নীলকণ্ঠের শরীরের কিছু একটা পরিবর্তন ঘটছে। পরিবর্তনটা কি সেটা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা টের পেলাম। হঠাৎ সে মাথা নিচু করে পড়ে গেল মাটিতে। আমরা নড়ে ছড়ে উঠলাম। তারপর যে দৃশ্য দেখলাম কিশোরী, তোমরা বললে বিশ্বাস করবে না। এখনো বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। নীলকণ্ঠ এবার ধীরে ধীরে তার মাথা তুলল। পরিষ্কার দেখলাম যে সে জায়গায় যেন আর নীলকণ্ঠ নেই, তার বদলে ফুটে উঠেছে ভয়ঙ্কর এক রূপ। তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে, কান আর জিভ দুটো স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে উঠেছে, আর মুখ থেকে বিশ্রী একটা শব্দ করে চলেছে সে। রুদ্ধশ্বাসে আমরা দেখতে লাগলাম সেই নারকীয় দৃশ্য। এতক্ষণ পর আমরা বুঝলাম যে দড়িগুলোর কি কাজ। দেখলাম এদিকে 10 জন, ওদিকে 10 জন, 20 জন লোক দুদিক থেকে সেই দড়ি ধরে আছে। কিন্তু নীলকণ্ঠর গায়ে তখন অসুরের মতো শক্তি। সে চিৎকার করে সেই দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। সেই 10 জন করে মদ্দা লোকগুলো কিছুতেই সেই দড়ি ধরে রাখতে পারছে না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর ওদেরই মধ্যে থেকে কেউ একজন বেরিয়ে এসে একটা গোটা মুরগি ছুড়ে দিল নীলকণ্ঠর দিকে। মুরগিটা উড়ে চলে যাওয়ার আগেই নীলকণ্ঠ তার বিশাল 2 হাত দিয়ে খপ করে ধরে ফেললো মুরগিটা। তারপর আমাদের চোখের সামনে কাঁচা চিবিয়ে খেতে লাগলো। তার লোম হাড় গোড় সমেত গোটা মুরগি নিমেষের মধ্যে খেয়ে ফেলল সে। তার ভয়ঙ্কর ভাটার মতো চোখ, কুলোর মতো কান, আর গালের 2 কষ বেয়ে তাজা রক্ত পড়ছে টক টক করে। উফ, সে কি নারকীয় দৃশ্য! মুরগিটা খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওদের মধ্যে একজন এসে সেই কুমণ্ডল থেকে একটু জল ছিটিয়ে দিল নীলকণ্ঠর মাথায়, আর মুহূর্তের মধ্যেই সে মাথা ঘুরে পড়ে গেল মাটিতে। তার দেহ ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে উঠল। ঠাকুরদার সঙ্গে ধীরে ধীরে চলে আসলাম বাড়িতে। সেদিন রাত থেকে 3 দিন আমি ভাত খেতে পারিনি ঘেন্নায়। চোখের সামনে সেই দৃশ্য ভুলতে পারছিলাম না কিছুতেই। আমি তখন ছোট থাকায় অত কিছু না বুঝলেও ঠাকুরদা হয়তো কিছু বুঝেছিলেন। তিনিও বেশ গুম হয়েছিলেন। আসলে যে যে দৃশ্য আমরা দেখেছিলাম তাতে ধাক্কা খাওয়াটা স্বাভাবিক। আমার মনের মধ্যে কিন্তু তখন এক কৌতূহল বাসা বেঁধেছে। কি করে সম্ভব? মানে, যে মানুষটা পাটকাঠির মতো রোগা, তাল গাছের মতো লম্বা, যার গায়ে কিছুই নেই, কয়েক মুহূর্তের মধ্যে এমন আসুরিক শক্তি কোথা থেকে এলো?
এই ঘটনার মাস তিনেকের মধ্যেই নীলকণ্ঠর সঙ্গে আমার একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়। একদিন সকালে শুনতে পেলাম ঠাকুরদা কাকে যেন খুব ধমক দিচ্ছেন। তোকে তো আমি আগেও বারণ করেছি আর এখনো বারণ করছি, এই সমস্ত বিদ্যা অত ভালো নয়, এইসব মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তুই আমার বাড়িতে কদিন থাকতে চাইছিস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই সব কাজ কারবার এইখানে চলবে না। ওইখানে একটা চালা ঘর আছে, ওখানেই থাক। নীলকণ্ঠ কাঁচু মাচু মুখ করে বলল, কি যে বলেন ঠাকুরদা, আপনারা হলেন আমার মায় বাপ, আর আমি কি না ওই সব কারবার এই বাড়িতে করব, এই মন্দিরে করব? ছি 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 ঠাকুরদা, আপনি শুধু আমায় কয়েকটা দিন থাকার জন্য একটা জায়গা দিলেই হবে, তারপর আমি আবার চলে যাব। আমার একটা কাজ বাকি আছে এখানে। সেই থেকে নীলকণ্ঠ নাগ আমাদের বাড়িতেই থাকতো। আমাদের বাড়ির ঠিক পাশে একটা দেবদারু বন ছিল। সেই দেবদারু বনে একটা দোচালার মধ্যে থাকতো সে। সকালে বেরিয়ে যেত, তারপর সন্ধেবেলায় বাড়ি আসতো। সারাদিন কোথায় থাকতো, কোথায় যেত, আমরা কেউই জানতাম না। আমার কিন্তু কৌতূহল ছিল যে বিশ্বম্ভর এই সমস্ত কি করে দেখায়। আমারও তখন বয়স অল্প, স্বাভাবিকভাবেই সবার মতো আমারও ইচ্ছা ছিল। নীলকণ্ঠ কিন্তু আমাকে শেখাতো না এসব, বিভিন্ন ছলে বা কোনো অজুহাতে কাটিয়ে দিয়ে বলতো, তোকে শেখাবো, তোকেই শেখাবো, তোকে তো শেখাতে হবে, তবে এখন সঠিক সময় উপস্থিত হয়নি। সঠিক সময় উপস্থিত হলে তবেই শেখাবো। যখন তুই সকল চেতনার ঊর্ধ্বে চলে যাবি, যখন তুই মরিয়া হয়ে উঠবি, যখন সেই মহেন্দ্র খন এসে উপস্থিত হবে, তখনই হবে তোর এই বিদ্যা শেখার উপযুক্ত সময়। তবে আমি একটা জিনিস ধীরে ধীরে লক্ষ্য করতাম যে আমার বয়স যতই বাড়ছিল, এই সমস্ত বিষয়ে আমার আগ্রহ ততই যেন বেড়েই চলছিল দিনের পর দিন। তখন বুঝতে পারিনি যে এটাই ছিল আমার ভবিতব্য। তবে একদিন সেই সময়টা এলো যখন আমি সত্যিই মরিয়া হয়ে উঠলাম। সমস্ত চেতন অবচেতনের ঊর্ধ্বে চলে গেছিলাম। একটা ঘটনা, এই ঘটনার কথাটা এখানে বলা উচিত। আমাদের গ্রামের থেকে বেশ দুটো গ্রাম সামনে ছিল কাপালিপাড়া। তো একদিন দুপুর নাগাদ একজন লোক এলো আমাদের বাড়িতে। আমার ঠাকুরদাদার কাছে বহুদূর থেকে লোক আসতো বিভিন্ন রকম সমস্যা নিয়ে। আমার ঠাকুরদাদা কাউকেই ফেরাতেন না। তবে কাপালিপাড়ার শ্যামাচরণ বুদ্ধি না? ঠাকুরদা, আমার মেয়েটা আজ দুদিন হলো কি যেন একটা হইছে। হঠাৎ করে এই দুদিন আগে ও জ্বর থেকে উঠল। জ্বর থেকে উঠলে তো মানুষ দুর্বল হয়, কিন্তু হঠাৎ করেই ওর মধ্যে অসুরের মতো শক্তি এসে গেছে কোথা থেকে। ওর চোখের দৃষ্টি স্বাভাবিক নয়, ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, শুধু মাটিতে মুখ গুজে বসে আছে আর গো গো করে আওয়াজ করছে। আমার মনে হয় ঠাকুরদা ওরে নিঘাত ভূতে ধরছে। একা একা কতবার বারণ করছি যে খোলা চুলে পুকুর পাড়ে যাবি না। মেয়ে আমার কথা শুনলে তো। ঠাকুরদা, আপনি একবার একটু চলুন, দেখুন না কি করা যায়, না হলে মেয়েটা হয়তো বাঁচবে না। ঠাকুরদা, প্রেত বিতরণ ঠাকুরদা জানতেন। এই সমস্ত বিদ্যায় যারা পারদর্শী হয় তাদের উপরে সব সময় অপশক্তির একটা ক্ষোভ থাকে বরাবরই, যার ফলপ্রসূত হয়তো তাকে সরাসরি ক্ষতি না করতে পারলেও তার পরিবারের উপরে কিন্তু তার প্রকোপ পড়ে। রোগ ব্যাধি এইসব নেমে আসে, যে কারণে আমার ঠাকুমা ঠাকুরদাকে এই সমস্ত ক্রিয়া করতে বারণ করতেন। বলতেন, তুমি বাইরে এই সব ভূত প্রেত এই নিয়ে নাড়াচাড়া করো, আর ছেলে মেয়েগুলোর জ্বরজারি অসুখ ছাড়ায় না। এই সব এবার বন্ধ করো দিকি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমার বয়স হচ্ছে, আর তাছাড়া ছেলে মেয়েগুলোর রোগ ব্যাধি ছাড়ছে না, তাই এসব বন্ধ করে দেব।
তাই ঠাকুরদা পরে এই সমস্ত কাজ ছেড়ে দিয়েছিল। যাই হোক, তো ঠাকুরদা বললেন, ঠিক আছে, তোমরা বাড়ি যাও। গোপালপুরে গাঙ্গুলি বাড়িতে আমার আজ দুপুরে নেমন্তন্ন আছে, যাওয়ার পথে দেখে যাচ্ছি। সেবার ঠাকুরদার সঙ্গে আমিও গেছিলাম নেমন্তন্ন খেতে। যে বাড়ির মেয়েটিকে ভূতে ধরেছে সেই বাড়ি ফেলে আরো মাইল দুয়েক গেলে তবেই গাঙ্গুলি বাড়ি পড়বে। পথে যেতে যেতে শ্যামাচরণ বদ্যির বাড়ির থেকে মাইল খানেক দূরে ঠাকুরদা হঠাৎ থেমে মাটির থেকে একটা ছোট ঢিল তুলে নিয়ে গুড় করে কি সব মন্ত্র বলে ছুড়ে দিল বাড়ির দিকে। আমি ঠাকুরদাকে বললাম, এটা কি করলে তুমি ঠাকুরদা? ঠাকুরদা হেসে বললেন, তোকে কতবার বারণ করেছি যে সব বিষয়ে বেশি আগ্রহ দেখাস নে, তুই শুনবি না কথা। আমি যেটা করলাম সেটা হলো প্রেত বন্ধনী ক্রিয়া। আমি যে যাচ্ছি সে খবর সে আগেই পেয়ে গেছে, তাই যাতে পালাতে না পারে সেজন্য এখান থেকে ওই প্রেতকে আমি বন্ধন করে দিলাম। ওখানে যা দেখবি তাতে যেন ভয় পাস নে আবার। হ্যাঁ, এই শেষ। এরপর আমি আর এই কাজ করব না, আর তোকেও আর দেখতে হবে না এসব। আমরা যখন কাপালিক পাড়ার সেই বাড়িটায় এলাম তখন দেখলাম যে গ্রামের গুটি কতক লোক সেখানে জড়ো হয়েছে। ঠাকুর দাদা আস্তে আস্তে ভিড় ঠেলে সামনে গেলেন। এইবার সেই লোকটিকে দেখতে পেলাম, যে লোকটি আমাদের বাড়িতে গেছিল, শ্যামাচরণ বদ্যি। ঠাকুর দাদা বললেন, তোমার মেয়ে কোথায়? ঠাকুরদা ওই ঘরে। দেখলাম সামনে একটা মাটির বড় ঘর। সেই ঘরে বিশাল এক কাঠের দরজা, কিন্তু সেই দরজা বাইরে থেকে তালা দেওয়া। ঠাকুর দাদা বললেন, দরজা বন্ধ করার দরকার নেই, খুলে দাও। এবার সবাই চমকে উঠল। ঠাকুর দাদা সবার মুখের ভাব দেখে বললেন, চিন্তার কিছু নেই, ওকে বন্ধন করে দিয়েছি। দরজা খুলে দাও, ও পালাতে পারবে না। ঠাকুর দাদার কথা অনুযায়ী লোকটি দরজা খুলে দিল। ঠাকুর দাদা ধীরে ধীরে হাতে এক ঘটি জল নিয়ে প্রবেশ করলো ঘরে। ঘরের মধ্যে নিকষ কালো অন্ধকার। বাইরে থেকে উঁকি ঝুঁকি মেরে কিছুই দেখতে পেলাম না। ঠাকুর দাদা ঘরের মধ্যে ঢুকলেন, তারপর চিৎকার করে বললেন, যদি ভালো চাস ওকে ছেড়ে চলে যা। কেন এভাবে একটা নিরীহ মেয়ের ঘাড়ে চেপেছিস? চলে যা। ঘর থেকে কোনো উত্তর এলো না। ঠাকুর দাদা আবারও বললেন, যদি ভালো চাস তাহলে মেয়েটাকে ছেড়ে চলে যা। এবার যা দেখলাম তা সত্যি কথা বলতে কি আমার পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো হলো। দেখলাম অন্ধকার ঘরে হঠাৎ ধপ করে জ্বলে উঠল দুটো চোখ। ঠিক অন্ধকারে আয়নার চোখ যেরকম জ্বলে, শুধুমাত্র দুটো চোখ, আর কিছুই দেখা যাচ্ছে না। এবার ঘর থেকে আওয়াজ এলো, হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, নিজের ভালো চাস তো চলে যা, চলে যা বলছি, না হলে কিন্তু তোকে আমি শেষ করে দেবো বলছি কিন্তু। আচ্ছা, ভালোভাবে তোকে বলছি, আমার কথা শোন, চলে যা, না হলে তোকে এমন জায়গায় পাঠাবো সেখান থেকে তোর কোনো মুক্তি নেই। তুই আমার কিচ্ছু করতে পারবি না ঠাকুর, কিচ্ছু করতে পারবি না। তুই 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 নিজের ভালো চাস তো এখান থেকে যা, চলে যা। এই মেয়েকে আমি নিয়ে যাবো, এই মেয়েকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাবো। আমার ঠাকুরদারা ছিলেন প্রচন্ড রাগী আর একগুঁয়ে। ঠাকুরদা দাঁতে দাঁত কিটকিট করে বললেন, দাঁড়া, যাওয়াচ্ছি তোর সঙ্গে নিয়ে। আজ তোকে এমন জায়গায় পাঠাবো 700 বছরেও তোর মুক্তি হবে না। এই বলে তিনি হাতে করে ঘটি থেকে জল নিয়ে প্রেত বিতাড়ন মন্ত্র বলে ছিটিয়ে দিলেন ওই দিকে। ঠাকুরদাদা জল দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রচন্ড চিৎকার করে উঠল সেই মেয়েটি। ঘর থেকে লাফিয়ে ঠাকুরদাকে ডিঙিয়ে বাইরে এসে পড়ল বারান্দায়। তারপর চিৎকার করে বলল, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে ঠাকুর, আমার ছেড়ে দে, আমি চলে যাচ্ছি, আমার ছেড়ে দে ঠাকুর, ছেড়ে দে, আমার ছেড়ে দে। ঠাকুরদাদা বলল, বেশ, আর কখনো এখানে আসবি না, চলে যাই গ্রাম ছেড়ে।
ঠাকুরদাদা মন্ত্র বলে আবার মাটি থেকে কি একটা তুলে নিয়ে সামনে ছুঁড়ে দিল, আর মুহূর্তের মধ্যেই সেই মেয়েটার শরীর থেকে একটা দমকা হাওয়া বেরিয়ে সামনের বিশাল নিম গাছটা চিরে চলে গেল দূরে কোথাও। মেয়েটি হঠাৎ ঢলে পড়ল মাটিতে। ঠাকুরদাদা শ্যামাচরণবতীর স্ত্রীকে বললেন, বৌমা, ওর মাথায় একটু জল দাও আর পাখার বাতাস করো, আর যদি পারো 1 গ্লাস গরম দুধ ওকে খাইয়ে দাও। সন্ধ্যের মধ্যেই সুস্থ হয়ে যাবে ও। এই দৃশ্য দেখার পর আমার মনের মধ্যে সেই থেকে যে এক কৌতূহলের আগুন জ্বলে উঠল, আর সারা জীবন কখনো নেভাতে পারিনি। ফিরে এসে লুকিয়ে ঠাকুরদাদার পুঁথিপত্র ঘাঁটা শুরু করলাম, যেখানে যা ছিল। কিন্তু তখন বয়স অল্প, এসব বিদ্যা তো আর পুঁথিপত্র ঘেঁটে শেখা যায় না, তার জন্য গুরু দীক্ষা লাগে। জানার কৌতূহল আমার তখন চরমে উঠল। মনে মনে ভাবলাম, এই সম্পর্কে যদি আমার সঠিকভাবে জানা দরকার হয়, তাহলে সেটা একমাত্র নীলকণ্ঠ নাগের মাধ্যমেই সম্ভব হবে। তাই একদিন নীলকণ্ঠ যখন ঘরে ফিরে এলো, আমি গেলাম ওর কাছে। আমাকে দেখেই বলল, বুঝেছি, তুই যা চাস তা পাওয়ার সময় হয়ে গেছে। আয়, এসে বস আমার কাছে। আমি ধীরে ধীরে নীলকণ্ঠর সামনে গিয়ে বসলাম। নীলকণ্ঠ ঝোলা থেকে একটা ছাই মতো বার করে হাত কেটে একটু রক্ত সেই ছাইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে আমার মাথায় একটা তিলক পরিয়ে দিল। তারপর বলল, আজ তুই যে প্রেত বিতরণী ক্রিয়া দেখলি, তা অতি সামান্য। আমি যা শেখাবো তা শিখলে এই দুনিয়া তোর হাতের মুঠোয় চলে আসবে। হাতের মুঠোয়। আমি অবাক হলাম। বললাম, আপনি কি করে জানলেন যে আমি আজ প্রেত বিতরণ ক্রিয়া দেখেছি? আপনি তো আমাদের সঙ্গে ছিলেন না। নীলকণ্ঠ হা হা করে হেসে উঠল। তারপর বলল, সেসব তোর ভাবনার অনেক বাইরে। শোন, তুই যা চাস সব পাবি। আজ থেকে তোর এক নতুন সাধনা শুরু হবে। এই সাধনায় যদি সিদ্ধি লাভ করতে পারিস, তাহলে অনন্ত ক্ষমতা পাবি। যা খুশি তাই পাবি। মণিহারি, সোনা, দানা, রত্ন সব পাবি। কিন্তু মনে রাখিস, এই সাধনা খুব গোপন এবং গূঢ় সাধনা। যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে হবে তোকে। এর অন্যথা হলে কিন্তু মহাবিপদ। বল, তুই কি পারবি? আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ, আমি পারবো। আমি জানতে চাই, আমি শিখতে চাই। তবে ঠিক আছে, আজ অমাবস্যা। তুই ঠিক রাত 12টার সময়, যখন সবাই ঘুমিয়ে পড়বে, আমার ঘরে আসবি। আজ থেকে তোর সাধনা শুরু হবে। এখন যা, আর এই কথা কাউকে বলবি না, তাহলে কিন্তু সাধনা ভঙ্গ হবে। মনে মনে একদিকে যেমন ভয় পাচ্ছিলাম, তেমনি অপর দিকে ছিল প্রবল কৌতূহল। আমি ধীরে ধীরে ঘরে চলে এলাম। রাতে খাওয়া দাওয়ার পর চুপ করে ঘাপটি মেরে শুয়ে রইলাম বিছানায় মায়ের পাশে। নিশুতি রাত, চারিদিকে অন্ধকার যেন কালো চাদর বিছিয়ে দিয়েছে। মনে নানান প্রশ্নের ভিড় এসে জমতে লাগলো কালো মেঘের মতো। ঠিক রাত 12টায় যখন বাড়ির বড় দেয়াল ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠল, তখন আমি উঠলাম। ধীর পায়ে বেরিয়ে এলাম বাড়ির বাইরে। চারিদিকে যেন আজ অন্ধকারটা অতিরিক্ত বেশি, কিছুই দেখা যাচ্ছে না। তার উপর শীতকাল, কুয়াশায় ভরা চারদিক। ধীরে ধীরে এগোতে লাগলাম নীলকণ্ঠের ঘরের দিকে। বাইরে থেকে দেখলাম ঘরের ভেতর থেকে একটা হালকা ক্ষীণ আলোর আভা আসছে। বুঝলাম ভিতরে হয়তো নীলকণ্ঠ লণ্ঠন জ্বালিয়েছে। ধীরে ধীরে এগিয়ে গেলাম দরজার দিকে। বাঁ হাতে দরজা ঠেলে খুললাম। দেখলাম মাটিতে একটা গর্ত করে তাতে কিছু কাঠ জ্বালিয়ে নীলকণ্ঠ ঠিক হোম করার ভঙ্গিতে বসে আছে। চারদিকে ছড়ানো ছেটানো সিঁদুর, কলা পাতা। আমার দিকে পিছনে মুখ করে বসে আছে। দেখলাম গায়ে লাল কৌপিন, কপালে রক্তচন্দনের তিলক।
গুরুগম্ভীর গলায় সে বলল, আয় ভেতরে আয়, এসে বস আমার পাশে। আমি ধীরে ধীরে বসলাম তার পাশে। জানি না সে সময় কোথা থেকে এই অদম্য সাহস আমার মধ্যে এসেছিল ওই বয়সে। আমি ধীরে ধীরে পাশে গিয়ে বসলাম। ওমের আগুনের হলুদ শিখায়কে যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে। সে ধীরে ধীরে বলল, আজ তোকে আমি যে বিদ্যা শেখাচ্ছি, এই বিদ্যা যদি তুই আয়ত্ত করতে পারিস তাহলে তোরও লাভ আমারও লাভ। তবে শোন, এতে কিন্তু সাহস হারালে চলবে না, তাহলে কিন্তু মহাবিপদ। একবার সাধনায় সিদ্ধি লাভ করলে সারা দুনিয়া তোর হাতের মুঠোয় চলে আসবে। তখন তুই হবি রাজা, আর সারা পৃথিবী হবে তোর গোলাম। তোর গোলাম। আমি চুপ করে বসে বসে দেখতে লাগলাম ওর কীর্তিকলাপ। প্রথমে সে একটি ছুরি নিয়ে নিজের আঙুল কেটে কিছুটা রক্ত সেই হোমের আগুনের মধ্যে ফেলল। তারপর পাশ থেকে ছাই জাতীয় কিছু একটি নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করল। সেই আঙুল কাটার রক্ত বেশ কিছুটা আমার কপালে পড়িয়ে দিল তিলক আকারে। তারপর পাশের ঝোলা থেকে একটা পুরনো উই ধরা বই বার করে একটা পাতা খুলে একটা হাত আমার মাথায় আর একটা হাত বইতে দিয়ে কি এক দুর্বোধ্য মন্ত্র শুরু করলো। বুঝতে পারলাম না, এটাও বুঝতে পারলাম না যে সে কোন বিদ্যা আমাকে শেখাতে চাইছে। বেশ কিছুক্ষণ মন্ত্র বলার পর আবার সে তার ঝোলা থেকে একটা কাঁচের কৌটোর মধ্যে একগোছা কালো চুল বের করে আনলো। বুঝতে পারলাম না যে এই চুল কার। তারপর সেই চুল গাছা আমার হাতে দিয়ে বলল, এই চুল হাতের মুঠোয় ধরে রাখ। তন্ত্রক্রিয়া শেষ হলে সর্বশেষ কাজ হবে এই চুল নিজের শরীরের সঙ্গে যুক্ত রাখা। আমি মন্ত্রমুগ্ধের মতো নীলকণ্ঠের নির্দেশ পালন করতে লাগলাম। এবার সে আমার দিকে চোখ বড় বড় করে বলল, শোন, এই যে ম্যাজিক দেখিয়ে জিনিসপত্র নিয়ে আসি আমি, তা কি আর আমি নিজে নিয়ে আসি? নিয়ে আসে অন্য কেউ। অবাক হয়ে বললাম, আপনি নিয়ে আসেন না তো কে নিয়ে আসে? এবারে সে এক ক্রূর হাসি হেসে বলল, তুই যখন এই সমস্ত সাধনা শুরু করেছিস তখন তোর এই সম্পর্কে অবগত হওয়া দরকার। এখন আমি তোকে যা শেখাতে যাচ্ছি তা হলো ডাকিনী বিদ্যা। এখান থেকে 11 দিন ঘোর সাধনা করতে হবে। সাধনা করে তোকে চণ্ডকে সন্তুষ্ট করতে হবে। চণ্ড সন্তুষ্ট হলেই তোর সাধনার সিদ্ধি লাভ হবে। আমি বললাম, কিন্তু 11 দিন আমাকে কি করতে হবে? কাল রিক্তা অমাবস্যা, কাল ঠিক মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন তুই আর আমি বেরিয়ে পড়ব। একটা জিনিস আনতে হবে, সকল ক্রিয়া তোকেই করতে হবে, আমি শুধু তোর সঙ্গে থাকব। এই চুল গাছা নিজের কোমরে এই লাল ঘুমসি দিয়ে বেঁধে রাখ। আমি তাই করলাম। এরপর নীলকণ্ঠ সিঁদুর আর আলতা দিয়ে একটা পঞ্চভুজ আঁকলো। তারপর আমার হাতটা এক ঝটকায় নিজের দিকে টেনে নিয়ে কোমরে গোছা ছুরি দিয়ে বড় আঙুলের ডগা কেটে ফোঁটা ফোঁটা রক্ত ফেলতে লাগলো সেই পঞ্চভুজের ভিতর। তারপর ঝোলা থেকে একটা পাথরের মূর্তি বার করে সেই পঞ্চভুজের মধ্যে রেখে চোখ বন্ধ করে আবার দুর্ভেদ্য মন্ত্র পড়তে লাগলো। মূর্তিটা যে কিসের তখন বুঝতে পারিনি। হঠাৎ অনুভব করলাম ঘরটা কেমন যেন একটা বিশ্রী মরা পচা আষ্টে গন্ধে ভরে উঠেছে। আমার গা গুলিয়ে উঠল। বেশ কিছুক্ষণ পর নীলকণ্ঠ চোখ খুলল, আমার দিকে তাকিয়ে বলল, তুই কোনো গন্ধ পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ পাচ্ছি, একটা আষ্টে গন্ধ। এবারে সে তড়াক করে লাফিয়ে উঠে বলল, তুই এখন থেকে শক্তির বাহক হলি। তোর সাধনা সিদ্ধি হলে আমি হব ধারক। এবার যা বলছি মন দিয়ে শুন। কাল আমরা যাব কবরস্থানে
বাকিটা সেখানে যাওয়ার পর বলবো। এখন তুই যা, এই ঘুংসি তোর কোমরে আমি পরিয়ে দিলাম। লাল ঘুংসিতে সে চুলের একটুখানি কেটে আমার কোমরে পরিয়ে দিল। ধীরে ধীরে আমি ঘর থেকে বেরিয়ে এলাম, শুয়ে পড়লাম নিজের ঘরে মায়ের পাশে। সমস্ত বাড়ি তখন অঘোরে ঘুমোচ্ছে। গাটা কেমন যেন ছমছম করছিল ওই ঘর থেকে বেরোনোর পরে। শরীরটাও কেন কেমন ভার ভার লাগছে, মাথাটা ঝিমঝিম করছে। কিন্তু আমার যা ভবিতব্য তা থেকে তো আমি চাইলেও কিছু বা হতে পারবো না। বুঝতে পারিনি সামনের নিয়তি আমার জন্য কি রেখে গিয়েছে। আর একটা কথা কেবলই ভাবছিলাম যে নীলকণ্ঠ কেন কবরস্থানে যাওয়ার কথা বলছে। দুপুরটা ভালো করে ভাত খেতেও পারলাম না, মনে শুধু কৌতূহল। তখন বয়স অল্প, এই সব বোধ শক্তিও তখন তৈরি হয়নি। যাই হোক, সেদিন ছিল রিক্তা অমাবস্যা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঠাকুরদাদা মাঝে মাঝে রাতে উঠতেন, কিন্তু ঠাকুরদাদার এক বন্ধুর শরীর খারাপের খবর পেয়ে তিনি সেদিন ভিন গায়ে গেছিলেন। রাত তখন 12টা। আমি ধীরে ধীরে উঠলাম, ধীর পায়ে বেরিয়ে এলাম ঘরের দরজা খুলে। সেদিনের পরিবেশটা কেমন যেন একটু অন্যরকম ছিল, যেন কাল ঘুমে নিমজ্জিত হয়েছে গোটা গ্রাম। ধীরে ধীরে নীলকণ্ঠনাগের দরজার কাছে আসলাম। দরজার ভিতর থেকেই অন্ধকারে নীলকণ্ঠনাগ বলে উঠল, এসে গেছিস? সাবাস, এবার চল, আমাদের সাধনার প্রথম পদক্ষেপ শুরু হবে। অন্ধকারে নীলকণ্ঠনাগকে যেন আরো কালো এবং ভয়ঙ্কর লাগছিল দেখতে। লিকলিকে প্যাঁকাটির মতো শরীরটা তাল গাছের মতো যেন অন্ধকারে হেলে দুলে এগিয়ে চলেছে। মাঝে মাঝে যখন সে কথা বলছে তখন সাদা ধবধবে দাঁতগুলো বেরিয়ে আসছে কালো অন্ধকারের মধ্যে। নীলকণ্ঠ আর আমি পাশাপাশি এগিয়ে চলতে লাগলাম। যেতে হবে কবরস্থানের দিকে। আমাদের বাড়ি থেকে মিনিট 15 হাঁটলেই মুসলিম পাড়ার একটা কবরস্থান ছিল। আমাদের উদ্দেশ্য ছিল সেখানেই যাওয়ার। সেই সময় মনে যে কি ভয় লাগছিল তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু কৌতূহল বড় বালাই। টারাটা রাস্তা যেন অখণ্ড নিস্তব্ধতা। কেবল আমরা দুটো প্রাণী ছাড়া একটা শিয়াল কুকুরের ডাকও পেলাম না। শুধু মাঝে মাঝে মাথার উপর দিয়ে একটা কাল পেঁচা কর্কশ শব্দ করে ডেকে উড়ে চলে যাচ্ছে। মনের মধ্যে যেন একটা ভয় চেপে বসেছে। কবরস্থানে এসে যখন পৌঁছলাম, বোধ করি রাত তখন 12:30 হবে। রাস্তার পাশ দিয়ে যাতায়াতের সময় কবরস্থানটা মাঝে মাঝে চোখে পড়ে বটে, কিন্তু আজ তার ভিতরে এসে দাঁড়িয়ে কবরস্থানটাকে খুব অচেনা মনে হলো। অজস্র সব গোড় দেওয়া আছে এখানে। তাদের বিদেহী আত্মারা হয়তো কাল ঘুমে নিমজ্জিত হয়ে আছে পাতালপুরীর অচিন গহ্বরে। নীলকণ্ঠনাগ আমাকে পাশে দাঁড়াতে বলে তার ঝোলা থেকে এক মুঠো ছাই বের করে তাতে 2-4টি মন্ত্র বলে ছুঁড়ে দিল সামনের দিকে। তারপর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলল এমন ভাবে যেন মনে হচ্ছে সেই ছাইগুলো তাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে কোনো এক কবরের দিকে। আমাকে সে হাতের ইশারায় এগিয়ে আসতে বলল। আমিও তার পিছন পিছন চলতে লাগলাম। একটা সময় শেষ কবরের পাশে একটা উঁচু ঘাসের স্তূপ দেখিয়ে নীলকণ্ঠনাগ বলল, পেছি, এখানেই আছে। নীলকণ্ঠনাগ যেন কি জাদু করেছিল আমায়। আমার যেন জ্ঞান বুদ্ধি দুই তখন লোপ পেয়েছে। আমি যেন নীলকণ্ঠনাগের নাক পাশে আবদ্ধ হয়ে চলেছি ক্রমশ। ও যা বলছে তাই শুনছি। সে আমাকে বলল, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তারপর সে কিছুক্ষণের জন্য কোথাও যেন মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত বাদে সে ফিরে এলো, হাতে একটা কোদাল জাতীয় জিনিস। তারপর আমাকে বলল যে তুই এখানে দাঁড়া, বলেই সে মাটি খোঁড়া শুরু করলো। আমি শুধু হাঁ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারলাম না যে সেই ঘাসের স্তূপের ওখানে এমন কি রয়েছে। এইভাবে মিনিট 10 খোঁড়ার পর নীলকণ্ঠ উঠে এলো গর্ত থেকে।
তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই গর্তের মধ্যে একবার উঁকি মেরে দেখ। আসার সময় হাতে করে একটা লণ্ঠন নিয়ে এসেছিল। সেই লণ্ঠনের আলোটা সে জ্বাললো, তারপর সেটা এগিয়ে ধরলো খোঁড়া গর্তের মধ্যে। আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে যা দেখলাম, তাতে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার, আর তেমনি গাটা গুলিয়ে উঠল একটা মরা পচা গন্ধে। সেই গন্ধ, যে গন্ধ আমি নীলকণ্ঠের ঘরে পেয়েছিলাম। দেখলাম গর্তের মধ্যে একটা কঙ্কাল পড়ে আছে। কঙ্কালটার আয়তন খুব বেশি বড় নয়। দেখে বুঝলাম যে সেটি কোনো বাচ্চা ছেলে বা মেয়ের হবে। হাত দিয়ে নাক ঢাকা দিলাম। এবারে নীলকণ্ঠ আমাকে বলল, আজ আমার কাজ শেষ, এবার তোর কাজ শুরু। যা, নিচে নেমে হাড়গুলো তুলে আন। তারপর তোকে বলছি আমি যে তোকে এবার কি করতে হবে। এখন যা বলছি তাই কর, বেশি দেরি করিস না, তাহলে কিন্তু মুশকিল। ভোর হতে চলবে, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। হতভম্বের মতো আমি নিচে নেমে সেই কঙ্কালটার পাঁজর থেকে 3টি হাড় তুলে নিলাম হাতে। তারপর উঠে এলাম গর্ত থেকে। নীলকণ্ঠ এবার বলল, এবার তোকে যা বলছি মন দিয়ে শোন। ডাকিনী সাধনায় প্রথম প্রয়োজনীয় বস্তু হলো মৃত শিশুর হাড়। সেজন্য তোকে কবরস্থানে নিয়ে গেলাম। যেহেতু এই শক্তিকে তুই বাহক হিসেবে টেনে আনবি, তাই এই কার্য তোকেই সম্পন্ন করতে হবে। এই হাড় 3টি নিয়ে এখন যা যা বলেছি তাই তাই তোকে করতে হবে। এই হাড় বাড়িতে নিয়ে গিয়ে কাল থেকে প্রত্যেক দিন কাঁচা দুধ দিয়ে ভালো করে স্নান করাবি। তারপর সিঁদুর দিয়ে ভালো করে 3টে হাড়ের উপর তিলক আঁকবি। আর একটা বীজ মন্ত্র শিখিয়ে দিচ্ছি, যে মন্ত্রটা 108 বার জপ করবি। আর অবশ্যই তোর কোমরে যে চুল আমি দিয়েছি তা যেন ঘুণাক্ষরেও না খোলা হয়। তবে মনে রাখিস, এই কার্য কিন্তু শুধুমাত্র তখনই করতে হবে যখন রাত ঠিক 12টা বাজবে। তোকে এই সাধনা করতে হবে 11 দিন। ততদিন আমি অন্য জায়গায় গিয়ে অন্য সাধনা করব। 11 দিন পর আমি ফিরে আসবো তোর কাছে। তবে একটা কথা, কাক পক্ষীতেও যেন টের না পায়, বিশেষ করে তোর ঠাকুর দাদা। তাহলে কিন্তু সব পণ্ড হয়ে যাবে। এখন তুই বাড়ি যা, ভোর হয়ে আসছে। যা যা বললাম তাই কাল থেকে শুরু করবি। আমি এখন আসি। আর কেউ জিজ্ঞেস করলে বলবি আমি ভিন গায়ে গেছি খেলা দেখাতে। নীলকণ্ঠ না চলে গেল। এর পরের কাজ ছিল আমার নিজের। তখনও যদি ঘুণাক্ষরেও টের পেতাম যে সামনে কি ভয়ঙ্কর অপেক্ষা করছে আমার জন্য, তাহলে হয়তো এগোতাম না। কিন্তু অদৃষ্ট কি আর বদলানো যায়? না, তাকে তো কালের নিয়মে ঘুরতেই হবে। এই পর্যন্ত বলে থামল তারানাথ। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মুখ থেকে। আমি আর কিশোরী অবাক হয়ে গল্পটা শুনছিলাম। আমাদের কাছে গল্প বলে মনে হচ্ছে বলে হয়তো সেইভাবে তার অনুভূতিগুলো বোঝা অতটা সহজ নয়, কিন্তু যে মানুষটার উপর দিয়ে এগুলো বয়ে গেছে তার পক্ষে না জানি সেই সময়টা কেমন ছিল ভাবতে গেলে মাথা ভো ভো করে। তারানাথ উঠে বলল, তোমরা একটু বসো, আমি ঘর থেকে আর 1 কাপ চা বলে আসি। কিশোরী আর আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ইতিমধ্যে বাইরে জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই সঙ্গে বয়ে চলেছে ঝিরঝিরি হাওয়া। এই গল্পটা আমাদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে কারণ এই গল্পের সঙ্গে জরাসুরের যে একটা যোগ আছে তা আগেই আভাস দিয়েছিল তারানাথ। কিশোরী আর আমার যেন আর তর সইছিল না। উঠে গিয়ে জানলার বাইরে এসে দাঁড়ালাম। আমরা জানি তারানাথের ভেতর থেকে আসতে এখনো 5 মিনিট মতো সময় লাগবে। উঠে গিয়ে দুজনে 2টো পাসিংশু ধরালাম। বর্ষায় ভেসে যাচ্ছে চারিদিকে। জানলার কপাটগুলো একে অপরের সঙ্গে বাড়ি খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারানাথের গলা খাকরানি শুনতে পেলাম। বুঝলাম তারানাথ চায়ের কথা বলে ভেতর বাড়ি থেকে চলে এসেছে।
চারিও প্রবেশ করলো তারানাথের পিছু পিছু। আমরা যথারীতি নিজেদের জায়গায় গিয়ে বসলাম। কিশোরী পকেট থেকে আরও একটা সিগারেট বার করে তারানাথের দিকে এগিয়ে দিল। তারানাথ তাতে একটা লম্বা টান দিয়ে বলল, যাই হোক, গল্পটা শেষ করি, মন দিয়ে শোনো। তারানাথ আবার বলতে শুরু করলো, আর আমরা হাঁ করে শুনতে লাগলাম। তোমাদের তো অনেক আগেই বলেছি যে আমাদের 51বর্তী পরিবার ছিল। বাবা, কাকা, জেঠু মিলে সব মোটামুটি 50 জন। তাদের মধ্যে ছিল আমার বাবার এক দূর সম্পর্কের ভাই, আমরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। সেও তো তোমাদের আগে বলেছি। রাঙা কাকার তখনও বিয়ে হয়নি। রাঙা কাকার 3 কুলে কেউ ছিল না, তাই আমার বাবা বাড়ি সংলগ্ন বেশ কিছু জায়গা রাঙা কাকাকে দান করেছিলেন। পাশে একটা ঘর বেঁধে কাকা একা একাই থাকতেন। রাঙা কাকা আমাদের যেমন ভালোবাসতো তেমনি শাসনও করত। আমরাও বেশ ভয় করতাম। বাড়ি ফিরে ঠিক করে ফেলেছিলাম যে আমার এই সাধনার জন্য রাঙা কাকার ঘরটাই আদর্শ হবে, কারণ রাঙা কাকা দিনের কম সময়টাই ঘরে থাকতেন। আর রাঙা কাকার ঘরের সোজাসুজি আড়ায় একটা টিন দিয়ে তৈরি পায়রার ঝুড়ি ছিল, তো তাতে আমার কাজ আরো সহজ হলো। দীর্ঘদিন তাতে পায়রা না থাকলেও ঝুড়িটা কিন্তু ওইভাবেই টাঙানো ছিল। আমি আমার সংকল্প করে নিলাম, প্রথম দিন সবার চোখের আড়ালে সেই পায়রার ঝুড়ির মধ্যে হাড় 3টেকে রাখলাম। গরুর দুধের অভাব আমাদের বাড়িতে ছিল না। সেই সময় 20-50টা গরু তখন ঘরে ঘরেই থাকতো। আমাদের বাড়িতে 3 ইঞ্চি পুরো মোটা সর পড়তো দুধে। আমি মাঝে মাঝে এই দুধের সর খেতে রান্নাঘরে ঢুকতাম। তা আমার মা ঠাকুমারা সবাই জানতেন, তাই দুধের সর খাওয়ার ছলে একটুখানি দুধ জোগাড় করে নিয়ে আসা খুব একটা অসুবিধা হলো না। সিঁদুরটা ঠাকুর ঘর থেকেই পেয়ে গেলাম। মুশকিল যেটা বাঁধলো সেটা হলো এই সাধনা করতে হবে মধ্যরাতে, অর্থাৎ সেই সময় সবাই যে যার ঘরে থাকবে। কিন্তু ওই যে কথায় বলে, কৌতূহল বড় বালাই, আমারও তখন হয়েছিল তাই। রাঙা কাকা সারাদিন বাড়ির টুকিটাকি কাজকর্ম করে দিত, কাঠ কাটা, বাগান কোপানো, জমিতে বীজ পোতা ইত্যাদি। তাই সারাদিন খাটাখাটনির পর সন্ধে 7টা না বাজতেই তলিয়ে যেতেন গভীর ঘুমে। তখনকার গ্রামগঞ্জে খুব তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া করে সন্ধ্যের মধ্যে শুয়ে পড়া হতো। তারপর দুনিয়া এখন বদলেছে, এখন তো মানুষ রাত জেগে আপিস করে। তো মনে মনে ঠিক করলাম যে রাঙা কাকার ওই ঘরেই আমার এই সাধনা চালাবো 11টা দিন। চোখের আড়াল করে চললেই হবে। ঠাকুরদা এখনো কবে ফিরবেন তার কোনো ঠিক নেই। সেদিন রাতে সবাই শুয়ে পড়ার পর আমি ধীরে ধীরে উঠে চলে গেলাম রাঙা কাকার ঘরে। রাঙা কাকার ঘরের ঠিক খাটের সোজাসুজি উপরে সেই টিনের তৈরি পায়রার ঝুড়ি। সারাদিন খাটাখাটনির পর রাঙা কাকা দেখি ক্লান্ত হয়ে খাটের উপর শুয়ে ঘুমোচ্ছেন। বুঝতে পারলাম সে গভীর ঘুমে তলিয়ে আছে, এখন তার ঘুম ভাঙবে না। আমি ধীরে ধীরে দরজা ঠেলে ঘরে ঢুকলাম। আড়াই উঠতে গেলে আমাকে ওই দেয়ালের কুলুঙ্গিতে পা দিয়ে আড়ার কাঠ ধরতে হবে। আর দুধ, সিঁদুর যা যা দরকার সেগুলো একটা ঝোলার মধ্যে ঢুকিয়ে উঠে পড়লাম। তারপরে প্রচন্ড ভয় করছিল, বুক ঢিপ ঢিপ করছিল। রাঙা কাকা যদি একবার দেখে ফেলে তাহলে আর আস্ত রাখবে না। কিন্তু তখন যে কোনো এক মরিয়া নেশা আমাকে পেয়ে বসেছিল তা আজও আমি নিজেও জানি না। সমস্ত ভয়কে ঊর্ধ্বে রেখে আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আড়ার উপরে উঠে দুপাশে পা ঝুলিয়ে বসলাম। আড়ার কাঠ বেশ মোটা। তখনকার সময় একটা আস্ত খেজুর গাছ দিয়ে এক একটা আড়া বানানো হতো, ফলে তা ছিল বেশ চওড়া ও মজবুত। বসতে কোনো অসুবিধা হলো না। ধীরে ধীরে ঝোলা থেকে সেই হাড়, দুধ, সিঁদুর বার করলাম। পায়রা ঝুড়িটা হাতে করে টেনে নিলাম। ভেতরটা পরিষ্কার ছিল। তো হাড়গুলোকে ওর উপরে রেখে দুধ দিয়ে ভালো করে স্নান করালাম।
তারপর সিঁদুর বের করে প্রত্যেকটা হাড়ের গায়ে সিঁদুর লেপে দিলাম। এরপর শুরু করলাম নীলকণ্ঠ নাগের শেখানো মন্ত্র, যা আমাকে জপ করতে হবে 108 বার। একটা জিনিস লক্ষ্য করলাম, মন্ত্র জপ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার মনে হলো যেন অদ্ভুত রকমের নিস্তব্ধ হয়ে যাচ্ছে চারিদিক। কোনো রাত চড়া পাখির ডাক নেই, ঝিঁঝি পোকাগুলো যেন কোন কালে ঘুমে নিমজ্জিত হয়েছে। বাতাস চলছে না, এমনকি আমাদের বাড়ির তাল গাছে বেশ কিছু কাল পেঁচা সারা রাত বসে ডাকতো, সেগুলো যেন হঠাৎ করে বোবা হয়ে গেছে। আমি 108 বার মন্ত্র জপ করে ধীরে ধীরে নেমে এলাম, আবার শুয়ে পড়লাম ঘরে। মনে মনে ভাবলাম, এখনো বাকি আছে আরো 10টা দিন। নীলকণ্ঠ বলেছিল এই 10 দিন তার সাথে আমার কোনো দেখা হবে না। কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমি যেন বলি যে সে ভিন গায়ে কোথাও গেছে। ঠাকুর দাদা কবে বাড়ি আসবেন কে জানে, এই 10 দিনের মধ্যে না এলেই ভালো। এইভাবে চলতে লাগলো দিন। প্রত্যেক দিন রান্নাঘর থেকে কাঁচা দুধ চুরি করে চালাতে লাগলাম আমার গূঢ় তন্ত্র সাধনা। আশ্চর্যের বিষয় হলো, নীলকণ্ঠ নাগকে কিন্তু সত্যি আর দেখা গেল না। সে যে কোথায় কর্পূরের মতো উবে গেল কে জানে। যাই হোক, ওর কথা না ভেবে আমি আমার সাধনা চালিয়ে যেতে লাগলাম। কিন্তু কথায় বলে না, বিধি যখন বাদ সাধে তখন আর কি বা করা। এইভাবেই 3 দিন কাটার পর একদিন ভোরবেলায় লোকজনের কলরবে ঘুম ভেঙে গেল। কানে আসতে লাগলো মায়ের গলার স্বর। ব্যাপারটা কি হলো কিছু বুঝে না পেয়ে ধীরে ধীরে দরজা খুলে বাইরে এসে দেখলাম যে আমাদের পুকুর পাড়ে যে বিশাল দুটো তাল গাছ আছে, সেখানে কাকা জ্যাঠা মা কাকিমারা এসে জটলা করছে সেই তাল গাছের নিচে। কিছু ঘটছে আমাদের এখানে। ব্যাপার কি হলো না বুঝে ধীরে ধীরে সেই ভিড় ঠেলে এগিয়ে গেলাম। গিয়ে যা দেখলাম, তাতে বুকের ভিতরটা ধড়াস করে উঠল। দেখলাম দুটো পেঁচা মাটিতে মরে পড়ে আছে, আর তার শরীরের মাঝ বরাবর কেউ যেন চিড়ে দিয়েছে কোনো ধারালো অস্ত্র দিয়ে। মা চিৎকার করে বললেন, এ কি অনর্থ কাণ্ড বল দেখিনি। সাত সকালে কি অবস্থা, পেঁচা মরা যে অমঙ্গল। কিছু ঘটছে গ্রামে, গিরের একটা ব্যবস্থা করতে হবে। এমন সময় দূর থেকে ঠাকুরদার গলা পেলাম। কি হয়েছে কি? এত জটলা কিসের সাত সকালে? দেখে বুঝলাম ঠাকুরদা বাড়ি ফিরেছেন। আমার মা ঠাকুরদাকে দেখে বললেন, দেখুন না বাবা, সাত সকালে এইভাবে পেঁচা মরা যে অমঙ্গল। ঠাকুরদা নিচু হয়ে সেই পেঁচা দুটোর কাছে ঝুঁকে পড়ে কি দেখলেন, তারপর বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও। মনে হয় কোনো বেড়াল ফেড়াল উঠেছিল, এ নিয়ে এত ভাবনার কিছু নেই। সবাই তখনকার মতো চলে গেল বটে, কিন্তু প্রশ্ন সবারই থেকে গেল। বিড়াল অত বড় তাল গাছের মাথায় উঠে পেঁচা ধরবে, এটা কারোরই যেন ঠিক হজম হলো না। সমস্যা একটা আমার বাঁধল ঠাকুরদা বাড়ি আসায়। এবার আমাকে আরো সতর্ক হয়ে কাজ করতে হলো। যাই হোক, আমি প্রত্যেক দিন উঠে নীলকণ্ঠ নাগের শেখানো কথা অনুযায়ী আমার কাজ চালিয়ে যেতে লাগলাম। এইভাবে কেটে গেল 10টা দিন, আর শুধুমাত্র একটা দিন বাকি। আজ যদি আমার সাধনায় আমি সিদ্ধি লাভ করি, তাহলে আমি অনন্ত ক্ষমতা পাব। এদিন দুপুরে খেতে বসে ঠাকুরদাদা বাবাকে জিজ্ঞাসা করলেন, খোকা, আমার মনে হয় এ বাড়িতে কেউ গোপনে তন্ত্রক্রিয়া চালাচ্ছে। সেদিন সবার সামনে কথাটা বলতে পারিনি ঠিকই, কিন্তু বিড়াল কখনো এভাবে উঠে পেঁচা ধরে না। তারপর ঠাকুরদাদা হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বললেন, নীলকণ্ঠ কোথায়? আমি কাঁচু মাচু মুখ করে বললাম যে নীলকণ্ঠ তো ভিন গায়ে গেছে কোনো কাজে। ঠাকুরদাদা গম্ভীর হয়ে রইলেন, কিছু বললেন না। বাবা জিজ্ঞাসা করলে, কি ব্যাপার বাবা? ঠাকুরদা বললেন, এই বাড়িতে কেউ মারণ ক্রিয়া চালাচ্ছে। এ বাড়ির বাতাসে কেমন একটা অন্য গন্ধ পাচ্ছি আশা থেকে। ঠাকুরদার চোখকে যে ফাঁকি দেওয়া যাবে না সেটা ভালো মতোই জানতাম। যেভাবে হোক আর একটা দিন যদি কাটাতে পারি, তাহলেই সাধনার সিদ্ধি লাভ হবে। সেদিন রাতটা
কেমন যেন একটু অন্যরকম ছিল। চারিদিক ছিল নিস্তব্ধ। শুক্লপক্ষের পূর্ণিমার সাদা চাঁদের আলো ঢেকে ফেলেছে গোটা গ্রামটাকে। আজও কোনো পাখির ডাক নেই। আমি যথারীতি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম। রাঙা কাকার ঘরে ধীরে ধীরে ঢুকলাম। দেখলাম কাকা ঘুমোচ্ছে। তোমাদের তো আগেই বলেছি যে রাঙা কাকার খাটটা ছিল ঘরের আড়ার সোজাসুজি, অর্থাৎ কাকা যদি জেগে থাকে বা তাকিয়ে থাকে তাহলে একদম সটান পায়রার ঝুড়িটা চোখে পড়বে। আমি যথারীতি উপরে উঠে দুধ সিঁদুর দিয়ে সেই হাড় স্নান করিয়ে 108 বার ডাকিনী মন্ত্র বলে যখন নেমে আসতে যাব, তখন হঠাৎই রাঙা কাকার গলা শুনতে পেলাম। কে ওখানে? এই এই, নিচে নেমে আয় বলছি, নিচে নেমে আয়। বিলে না? হ্যাঁ, ভয়ে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে ইতিমধ্যে। বুঝতে পারলাম যে কোনো কারণেই হোক রাঙা কাকার হয়তো মাঝরাতেই ঘুম ভেঙে গেছে, আর সে এই দৃশ্য দেখেছে চাক্ষুষ। কাকাকে প্রত্যেকেই ভয় পেতাম। মনে মনে ভাবলাম না জানি কি দুর্ভোগ আছে কপালে। ভয়ে আমি এতটাই আড়ষ্ট হয়ে গেছিলাম যে আড়া থেকে নেমে আসার ক্ষমতাটা পর্যন্ত ছিল না। চিৎকার চেঁচামেচিতে বাড়ির সকলে উঠে এসে জড়ো হয়েছে রাঙা কাকার ঘরে। ঠাকুরদা ইতিমধ্যেই ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে। ঠাকুরদা বললেন, ঝুড়িটা নিয়ে নিচে নেমে আয় খোকা। ঠাকুর দাদাকে দেখে মনে একটু ভরসা পেলাম, কারণ ঠাকুর দাদা আমাকে খুব ভালোবাসতেন। আমি জানতাম যে আর সকলে বকাঝকা করলেও ঠাকুর দাদা করবেন না। ধীরে ধীরে আমি পায়রার ঝুড়িটা নিয়ে নিচে নেমে আসলাম। ঠাকুর দাদা ধীরে ধীরে নিচু হয়ে ঝুড়িটা আলগা করে 2 পা পিছিয়ে এলেন। মা কাকিমারা সবাই ভয়ে আঁতকে উঠলেন। মা ভয়ে চিৎকার করে বললেন, এসব কি খোকা? ঝুড়িটা আলগা করতেই ইতিমধ্যেই ভিতরের দৃশ্য বাইরে প্রকট হয়ে উঠেছে। দুধ সিঁদুর আর হাড়গুলো সেই পূর্ণিমার আবছা আলোয় যেন এক অদ্ভুত রকমের ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছে। বাবা এই দৃশ্য দেখে কটমট করে আমার দিকে তেড়ে আসতেই ঠাকুর দাদা বাবাকে থামিয়ে দিয়ে বললেন, কতদিন ধরে করছিস সব খুলে বল আমায়। আমি ভয়ে প্রথম থেকে সমস্ত ঘটনা খুলে বললাম। এও বললাম যে 11 দিনের সাধনার আজ শেষ দিন। ঠাকুরদাদা ধপ করে বসে পড়লেন খাটের উপর। বাবা তাড়াতাড়ি ঠাকুরদার পাশে বসে ধরে বললেন, বাবা, আপনার শরীর কি অসুস্থ লাগছে বাবা? এসব কি হচ্ছে কি? ঠাকুরদাদা ধীরে ধীরে শ্বাস নিতে নিতে বললেন, অনর্থ হয়ে গেছে খোকা, অনর্থ হয়ে গেছে। সকলেই হতবাক দৃষ্টিতে ঠাকুরদাদার দিকে চেয়ে রইলেন। ঠাকুরদাদা বললেন, ও বেশ কয়েকদিন ধরে কবরস্থান থেকে তুলে আনা হাড়, দুধ আর সিঁদুর দিয়ে স্নান করিয়ে ডাকিনী জাগরণ করছে। এগুলো ডাকিনী বিদ্যা। আমি আশা থেকেই বুঝেছিলাম যে কিছু একটা গন্ডগোল হচ্ছে বাড়িতে। 11 দিন ধরে ডাকিনী সাধনা করার পর 11 দিনের মাথায় ডাকিনী পাতাল ফুড়ে উঠে আসবে আর সোজা এসে আঘাত আনবে যে সাধনা করছে তার উপর। দুষ্টবুদ্ধি কোথা থেকে এসেছে তা আমি এখন ভালো মতোই বুঝতে পারছি। নিশ্চয়ই নেমো খারাপ নীলকণ্ঠের কাজ। ও যখনই খোকা সম্পর্কে কৌতূহল দেখাচ্ছিল আমার তখনই বোঝা উচিত ছিল। এখন ডাকিনীকে থামানো মুশকিল হবে। এত কিছু মারাত্মক বিষয়গুলি নীলকণ্ঠ বেমালুম এড়িয়ে গেল। এইবার বুঝলাম ও আমাকে কেন বাহক আর নিজেকে কেন ধারক বলেছিল। ও আমাকে কাজে লাগিয়ে নিজে এই শক্তিকে পেতে চায়। বিজয়ের রাগ হলো নীলকণ্ঠের উপর। ঠাকুর দাদা বাবাকে বললেন, এত সময় নেই খোকা, দেখ কটা বাজে। কথাটি শেষ করতে না করতেই বাড়ির দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 1টার ঘন্টা পড়ল। সঙ্গে সঙ্গে দূর থেকে একটা বিশ্রী হাড় কাঁপানো চিৎকারে আমাদের সকলের বুকের রক্ত জমে বরফ হয়ে যাওয়ার উপক্রম হলো। এখনো বলছি, গায়ে কাঁটা দেয়। সেই বীভৎস চিৎকার তোমরা যদি শুনতে, পরের দিন গোলার ধানের ভাত উঠত না মুখে। বুঝতে বাকি রইল না ডাকিনী সাধনা সম্পন্ন হয়েছে। এবার পাতাল ফুড়ে উঠে আসবে অন্ধকার জগতের অপশক্তি, সেই মহা ভয়ঙ্কর পিশাচী
আর সরাসরি এসে আঘাত হানবে যে তাকে জাগিয়ে তুলেছে। ক্রমশ চিৎকারটা যেন ধীরে ধীরে কাছে আসতে লাগলো। আমরা সকলেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। পূর্ণিমার সাদা চাঁদের আলোয় বেশ অনেকটা দূর পর্যন্তই দেখা যাচ্ছে। সেই কবরস্থানের দিক থেকে হাওয়াটা আসছে, মনে হচ্ছে যেন শূন্যের উপরে ভেসে কোন এক ভয়ঙ্কর দানবী চিৎকার করতে করতে এদিকেই এগিয়ে আসছে। বাবা, মা, কাকা, জ্যাঠা কারোর মুখ থেকে তখন রাগ কাটছে না, কারণ এই অলৌকিক দৃশ্য সকলেই চাক্ষুষ প্রত্যক্ষ করছে। এবার আমরা সকলে স্পষ্ট দেখলাম আমাদের বাড়ি থেকে 200 হাত দূরে একটা বিশাল অশ্বত্থ গাছ ছিল। গাছটাকে 2 ভাগে ভাগ করে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী এদিকে এগিয়ে আসছে। এখন শুধু প্রতীক্ষা। বাবা চিৎকার করে ঠাকুরদাকে বললেন, বাবা বাবা, অপশক্তিকে বিনাশ করার কি কোনো প্রতিকার নেই? ঠাকুরদাদা হাতের ইশারায় সকলকে থামিয়ে দিলেন। আমার রাঙা কাকা প্রত্যেকদিন শোয়ার আগে 1 কাপ চা খেয়ে তারপর ঘুমোতে যেতেন। তাই রাঙা কাকার ঘরের বাইরে একটা কয়লার আঁচের উনুন ছিল, আর তাতে কয়লা দেওয়ার জন্য একটা ভাঙা হাত রাখা ছিল। ধোঁয়ার কুণ্ডলীটা যখন 100 হাতের মধ্যে চলে এসেছে, তখন ঠাকুরদাদা সকলকে বললেন যে সকলকে ঘরের ভিতরে যেতে। তোমরা সকলে ঘরের ভেতরে যাও। বৌমা, আমাকে আমার কাজ সম্পন্ন করতে দাও। আমরা সকলেই ঘরের ভিতরে চলে এলাম, আর দরজা দিয়ে দেখতে লাগলাম এক ভয়াবহ দৃশ্য। আমার ঠাকুরদাদা জানতেন মাদারে জালাল, প্রেত উপসর্গ তাড়ানোর মন্ত্র। মাদারে জালাল চিৎকার করে পড়ে যদি মাটিতে দেশলাই কাঠি ঠুকে অগ্নি সংযোগ ঘটানো যায়, তাহলে মাদারে জালালের ওই মন্ত্রের হাঁক যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত কোনো অপশক্তি, এমনকি মহাকালেরও ক্ষমতা নেই ওই মাদারে জালালের মন্ত্র ভেদ করে এগিয়ে আসে। বাঘ পর্যন্ত আটকে দেওয়া যায়। যাই হোক, পাশেই পড়েছিল সেই উনুনের কয়লা দেওয়ার ভাঙা হাতা। কয়লার লাল আগুনটা তখন গনগন করে জ্বলছিল। ঠাকুরদাদা সেই হাতায় করে কিছু কয়লা তুলে নিয়ে শুরু করলেন মাদারে জালাল পড়া। মাদারে জালালের মন্ত্র নিস্তব্ধ রাতের বুক চিড়ে যেন তীরের মতো ছুটে চলল সামনের দিকে। মুহূর্তের মধ্যেই পরিবেশটা যেন গরম হয়ে উঠল। এই প্রচন্ড শীতের মধ্যেও আমাদের প্রত্যেকের গা দিয়ে যেন তখন ঘাম ছুটছে। নিস্তব্ধ হয়ে থাকা পাখিরা যেন কিচির মিচির শব্দে উড়ে পালাতে লাগলো সেই স্থান ছেড়ে। মন্ত্র পড়া শেষ করে ঠাকুরদাদা সেই কয়লার আগুন হাতা থেকে মাটিতে ফেললেন। এইবার ঠাকুরদাদা আরো একটা কথা বললেন, তোকে সত্যিকারের যে জাগিয়েছে যাওয়ার সময় তাকেও নিয়ে যা। মুহূর্তের মধ্যে দেখলাম সেই বিশাল ধোঁয়ার কুণ্ডলী এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সেইখানে, যেন কোন এক অদৃশ্য বলয় তাকে আটকে রেখেছে। সেই বলয় ভেদ করে এদিকে আসতেই পারছে না। এইবার সেই কালো ধোঁয়ার কুণ্ডলী বিকট এক চিৎকার করে আবার উল্টো দিকে দক্ষিণ পূর্ব কোণ বরাবর গাছপালা দিয়ে জঙ্গল ভেঙে কোথাও যেন অদৃশ্য হয়ে গেল দূরে। ইতিমধ্যেই পূব দিকের কোণে সূর্যের সোনালী আভা দেখা গেল। বুঝতে পারলাম ভোর হয়ে আসছে। পরের দিন ঠাকুরদাদার নির্দেশ অনুযায়ী সেই হাড় আর সেই টিনের পায়রার ঝুড়ি মাথায় করে নিয়ে আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা ইতু নদীতে গিয়ে ডুবিয়ে দিয়ে স্নান সেরে বাড়ি আসলাম। তবে সেদিন আরো একটা খবর পেয়েছিলাম, আমাদের গ্রামের শ্মশানে কোনো এক তান্ত্রিকের আধ খাওয়া মৃতদেহ পাওয়া গেছে। কেউ যেন তাকে কাঁচা চিবিয়ে খেয়েছে। বুঝতে বাকি রইল না এ স্বয়ং নীলকণ্ঠ নাগ। যেহেতু ডাকিনী সাধনা করে আমি তাকে আহ্বান করে ডেকে এনেছিলাম, তাই ডাকিনী আমার ক্ষতি না করতে পারলেও ডাকিনী বিদ্যার প্রভাবে তারপরই আমি প্রবল জ্বরে পড়ি। তারপরের ঘটনাটা তোমরা তো জানোই। ঠাকুরদাদা জড়াসুরের পুজো করে নিজের জীবন দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিলেন, কারণ ঠাকুরদাদা আমায় সত্যিই বড় ভালোবাসতেন।
গল্প শেষ করল তারানাথ। ইতিমধ্যে বাইরে বৃষ্টির দাপটটাও বেশ কমে এসেছে। আমি আর কিশোরী নির্বাক হয়ে বসে রইলাম। তারানাথ উঠে বাড়ির ভেতরে চলে যেতে যেতে বলল, আসল ব্যাপার কি জানো, আমার জীবনে এই তন্ত্র সাধনার জগতে এসে এইটুকু আমি বুঝতে পেরেছি যে এসব তন্ত্র মন্ত্র, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক যাই বলো, এসব কিন্তু অন্ধকারের জিনিস। এই পথে আলো দেখা যায় না, যত দূর দেখবে কেবলই অন্ধকার। তারানাথকে বিদায় জানিয়ে দুজনে বাইরে বেরিয়ে এলাম। তারপর নিঃশব্দে এগিয়ে যেতে লাগলাম বাড়ির দিকে।